আমরা এনসিপিকে নানাভাবে সমালোচনা করতে পারি, কারণ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা যে গণ অভ্যুত্থান করে, তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে, তারা যে এর আগের ফেসিস্ট সরকারকে যে তাড়ালো, সেটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম, বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও, কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা, সেই চিন্তাকে সমর্থন জানিয়েছিল, কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? এই কথা ঠিক, প্রথমে সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিলেও কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা? জনাব ফাহাম আব্দুল সালাম। আমি একটা ছোট উদাহরণ দিই। বিএনপি নিজের তারেক রহমান সাহেব তো দুবারের বেশি, বিএনপি যেটা অরিজিনাল স্ট্যান্ড ছিল যে প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে দুইবারের বেশি হতে হবে, সেখান থেকে তারা ফেরত চলে আসছে। ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি তো মেনে নিয়েছে। আপনি বাংলাদেশে এই অবস্থাটা কি, আপনি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় যেতেন, শেখ হাসিনাকে যদি বলা হতো কোনোদিন শুনতো কেউ না? ডক্টর সালাম, আমরা যদি ওই জায়গা থেকে আসি, এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতার জায়গা কিরকম হবে, পলিসি কিরকম হবে, সেরকম একটা ধারণা দিয়েছে। বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই। বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা, বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি, এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা জানাবেন যে এটা কিভাবে তারা চলে। There are two things. নাম্বার ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন দল কিভাবে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন, এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না, ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন, সেটা সামনে আসে। এটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতে পারছি না, পছন্দ না করব কেমনে? পছন্দ না করতে হলেও তো আমার তথ্য না, আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন। ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড? ডক্টর সালাম, আমি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কতটা জানার? আমি তো পাবলিক পার্টি না, তবুও আপনার রাইট আছে। আপনি এটা জিজ্ঞাসা করতে, মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পারসন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পারসন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পারসন? পাবলিক পারসন এখানে প্রিভিয়াসলি একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ অবশ্যই প্রিভিয়াসলি একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, বলবো না, সেটা ফ্যান্টাস্টিক, সেটা একটা প্রাইভেট বিষয়, রাইট? হ্যাঁ, তবে এটা আমার জানা ছিল না। তবে ডক্টর সালাম, এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে, আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনি ভোট দিন না। আচ্ছা, আপনি এই নর্মসটা ফলো না করেন, আপনি এই রিস্কটা নেবেন, তবু এটা আপনি মানে ওপেন করবেন না। না, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। আচ্ছা ঠিক আছে। তাহলে এই থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি, তার নিজের পেশা কি, নিজের ব্যবসা কি, সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা ফর্ম ফিল আপ করবেন, উনি লিখবেন, কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই। ঠিক আছে, এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি, বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয়, আমি এনসিপি 150টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি, বিএনপি যে 1500 গাড়ি নিয়ে বাইর হয়। আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে 15,000 গাড়ির মিছিল হবে, কমপক্ষে 1.5 লাখ হইতে পারে। সেইটার জায়গাটা কোত্থেকে হবে, সেইটাকে আমরা একটা জব চাইতে পারবো, মানে ওইটা কোন জায়গা হবে?
অফকোর্স ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে, আওয়ামী লীগও সেভাবে চলতো, বিএনপি সেভাবে চলে। ওকে, এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন, এটা হচ্ছে কি চাঁদা, মানুষের চাঁদায় চলে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার। স্বচ্ছতা আনা দরকার, রাইট রাইট। সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই 5ই আগস্টের পরে, আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকের গলার মধ্যে ছুরি চাপ মারতে চায়। এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আওয়ারসেলভস, আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি, ওই পরিবেশটি এখন আর নাই। একে দেখতে পারে না এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি। এখন এমন অবস্থা তৈরি হয়েছে। আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমনি করে, এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত। তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আয়তাল কুরসি বললেই হয়। জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন, সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি কুফরি কালাম করতে চান, একটা জামাত ইসলামের বালিশের যে কোনো কর্মীর বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। পিকুলিয়ার অবস্থা। আপনি দেখেন যে আনবিলিভেবল, নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড, মানে ক্রিপ্টোনাইটের মতো। নির্বাচন শব্দটা শুনলে সবাই রেগে যাচ্ছে। ইউ হ্যাভ টু ফেস ইট, ইউ হ্যাভ টু ডু ইট। না ফাহাম, দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করে তাহলে আমরা দেখবো যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা। কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক, যে রাজনৈতিক অঙ্ক, রাজনীতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও, আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেই নাই, তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি একসেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে, কিন্তু আরেকটা দল আসবে, সেই দলটা একই পথে হাইটা একই রকম ভাবে হয়ে উঠবে কিনা, মানে বিএনপি হয় নাই এখনো, হয়ে ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা, ওইটা ছিল হচ্ছে আলোচনা। সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে, কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপি যদি এখন যে বিষয়ে রাজি হয়েছে, প্রধানমন্ত্রী 2 টার্মের কথা আমি যদি বলি, আরো একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এখতিয়ারের কথা যদি বলি, সেগুলি যদি 2025-এর ডিসেম্বরের আগে রাজি হইতো, তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারতো। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি, সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা, এরকম কিছু? না, আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়ে না, মানছে অনেক পরে। ডক্টর সালাম, আপনি খেয়াল করেন এটা হলো গত 1-2 সপ্তাহ ডেভেলপমেন্ট। না, আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই। ফান্ডামেন্টাল সংস্কারের মধ্যে একটা হচ্ছে এনসিপি, যেটা সাংবিধানিক কাউন্সিল, সেটা ঠিক আছে, সেটা আমি বুঝছি। হ্যাঁ, এই ধরনের কয়েকটা ফান্ডামেন্টাল সংস্কার বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, সেটা তো বিএনপি প্রথমে মানতেছিল না, এটা এখন মানছে। এটা যদি গত বছর মানতো তাহলে ইলেকশন আরো আগে হইতো। এটা একটা হাইপোথিসিসের কথা বললাম। না, আপনি ইউ আর রিডিং ইট রং। আচ্ছা, জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো দল নির্বাচন চায় না।